মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, calling bell, calling bell. আপনার সবার বেতন টেতন দেওয়া শেষ, হ্যাঁ, তারপরে দোকান ভাড়াগুলো কালেকশন করছি, কারেন্টের বিল সব দেওয়া শেষ হয়ে গেছে, গ্যাসের বিল টিল দিছি, তারপরে মনে করেন যে মসজিদে একটা দানের ইয়া আছে ওটা দিছি, এতিমখানা যা দেওয়া দরকার সব পাঠাই দিছি। আর 10 বস্তা চাল পাঠাইছি, যে আপনি বলছিলেন মিলাদের জন্য পাঠাইতে, শিবির উপলক্ষে পাঠাই দিচ্ছি। আমরা যে আপনাদের বাসার যে টাকাটা আছে এটা তারপর আপনাকে দিয়ে দেবো। মজিদ, আমি যেটা ভাবছিলাম যে এই এখন বাড়ির সবকিছু তো দেখাশোনা করে পারুল, তাই এই মাস খরচের টাকাটা আমার হাতে না দিলেই ভালো হয়। দেখো না, ওই বিভিন্ন সময় খরচাপাতির জন্য পারুলকে আমার কাছে টাকা চাইতে হয়, ব্যাপারটা খুবই অস্বস্তিকর। তুমি বরং এই টাকাটা না এখন থেকে পারুলের হাতেই দিও। পারুলের কাছে দিব? এই বাসার দায়িত্ব তো আগে আসলে শিউলি আন্টির কাছে। আমি কি কোনদিন শিউলি আন্টির কাছে টাকা দিছি? টাকা আমি আপনার কাছে দিছি, আমি হের কাছে টাকা দিতে পারবো না। আচ্ছা, শিউলি আর পারুল ব্যাপারটা তো এক না। শিউলি এ বাড়ির মেয়ে, সেটা একরকম ব্যাপার, আর পারুল হচ্ছে এ বাড়ির কর্ত্রী, তাই না? আমরা আজীব কথা বললে, অধিকার কার বেশি, মেয়ের না বউয়ের? এখানে অধিকার নিয়ে কথা উঠছে কেন? বিষয়টা হচ্ছে দায়িত্ববোধে। শিউলি আমার মেয়ে হিসেবে, যেহেতু ওর মা অনেক আগেই গত হয়েছেন, এই জন্য আসলে তাকে পরিবারটা চালাতে হয়েছে, কিন্তু এই দায়িত্বটা ওর ছিল না। আর একটা পরিবারকে চালাতে গেলে একজন কর্ত্রীর প্রয়োজন। সেই কর্ত্রী এতদিন আমাদের ছিল না, কিন্তু এখন এসেছে পারুল। কাজেই আমি মনে করি টাকাটা পারুলের হাতে দেওয়াই উচিত। শুনেন, এইসব নিয়ম কারণ এগুলো আমি বুঝি না। আপনি আমার কর্তা, আপনার কাছে আমি টাকা দিব, সে টাকা আপনি কারে দেবেন সেটা আপনার ব্যাপার। আপনি ইচ্ছে করলে সেই টাকা ছাদে নিয়ে প্লেন বানাবেন, প্লেন বানায় উইরে উইরে মারতে পারেন, সেটা আপনার ব্যাপার। না না, এরকম অবুঝের মতন কথা বললে তো হবে না। দেখো মজিদ, একটা পরিবার চালাতে গেলে অনেক বিষয় আছে, হ্যাঁ, নানা জনের নানা মত, মান অভিমান, ঝামেলা, সবকিছু সামলে নিয়ে তারপর পরিবারটা চালাতে হয়। আর এই পরিবার চালাতে গেলে কখনো কোনো বিষয়ে জেদ ধরে থাকতে নেই, তাতে কিন্তু ফল ভালো হয় না। এই জন্য আমি তোমাকে বলি যে এখানে জেদাজেদির তো কোনো ব্যাপার নেই। তুমি পারুলকে টাকাটা দাও, তাহলে নির্ঝঞ্ঝাট ভাবে আসলে আমরা আমাদের পরিবারটা চালিয়ে নিতে পারি। আপনি একটা কথা বললেন, শুনেন, আমার 12 বছর বয়স থেকে আমি আপনার এখানে চাকরিতে আছি, হ্যাঁ, আমার কর্তাকে আপনি আর বাসার যারা সবাই আছে তারা আমার কি ভাই ভাইস্তা, এই তো আমার সম্পর্ক। রুহুল আমার ভাই লাগে, হ্যার বউ পারুল আমার ভাবি, তাকে আমি সেই সম্মানটা করি। আপনার ছেলে মেয়ে যারা আছে তারা আমার ভাই ভাইস্তা, তাকে আমার স্থান কই রাখছি আমি আমার মনের মধ্যে, আর আপনার স্থান কই সেটা আমার মাথার মধ্যে। আমি এখন পারবো না পারুল টারুল হ্যাঁ টাকা দিতে। আসতে বলো, তো শুনতে পাবে। পারুল শুনলে আমার কি? আমি হ্যার চাকরি করি, আমি হ্যার গোলামি করি, আমি আপনার চাকরি করি, আপনি আমার কর্তা। আমি আপনার লয়ে কোনো অন্যায় হইতে দেই নাই, আর আমার চোখের সামনে আপনার কোনো অন্যায় আমি করতে দেই নাই। টাকা আমি আপনার কাছে দিব, আপনার যদি পোষায় তাহলে আমার রাখেন, আর আমার ভালো না লাগলে আমার বিদায় করে দেন। সিরাজ ভাইরা তো ছিল নাকি? হ্যাঁ, কমিশনার যে দাঁড়াইছিল, ওই যে পিএস ভাইয়ের লগে যে ইলেকশনে হাইরা গেল, ভালো লোক, জিতু কিছু মেয়েরা। আমরা একসাথে অনেকদিন রাজনীতি করছি, একসাথে চলছি। আমি তো মনে করো সবসময় মাঠে ঘাটে সবসময় অ্যাকশনে ছিলাম, সামনে যে কোনো কিছু অ্যাকশন হয়েছে আমি সবার সামনে, আর সিরাজ ভাই ছিল সবার পিছনে। আলী ভাই আছে না, কয়েকবার কমিশনার ছিল,
সিরাজ ভাই সবসময় ওই হের সারাক্ষণ আর তেল দিতে পছন্দ করে সারাক্ষণ আতর টিপা দেয়। ওই তেল দিয়ে আতর টিপা যদ্দুর অনের হয়েছে আর কি ফিট না বুঝছো। গতবার দাঁড়াইলো তারা লোক ভালো হিসাবে চিনে, সবাই একটা কিছু ভোট টোট পাইছে, এটা একটা সুবিধা। মাথায় কিছু নাই, দেখ আইব আমারও সালাম দিব তোমারও সালাম দিব। মনে করো একটু আসেন এরকম, মনে হয় তারা কি চায়, তারা একটু সম্মান চায়, ভক্তি চায়, এলাকায় ক্লাবে বৈশা মনে করো ময়মুরগুলো লইয়া লোকজন লইয়া চা পানি খাইবো, মসফুর্তি করবো, সবাই একটু সালাম ভক্তি দিব, এটা চায় আর কি বুঝছো। এটা তুমি পারবা, দেখবো তোমার কথা উঠবো বসবো, হ্যাঁ তুমি যা বলবো তা শুনবো, তোমার মতো করে তুমি তারা চালাইতে পারবা আর কি, একটা সুবিধা আছে। ঠিক আছে, কি কও? আপনি যা ভালো মনে করেন তাই করেন। তাহলে আমরা সিরাজ ভাইয়ের সাথে বসি, হ্যাঁ প্ল্যানটা নিয়ে বসি। তোমার তো কোনো সমস্যা নাই? না চলো না গাই। আপনি নাকি নতুন একটা দায়িত্ব নিয়েছেন? আমি তো সবসময় দায়িত্বই নিই। নতুন কি দায়িত্বের কথা বলছো? না, শুনলাম আপনি এই সংসারের দায়ভার দায়িত্ব সবকিছু নিয়েছেন। এই সংসার এখন থেকে আপনি দেখাশোনা করবেন, আপনি চালাবেন, সব কন্ট্রোল এখন আপনার হাতে। এর নতুন কি? আমি সবসময় চেয়েছি পরিবারের ভালো মন্দের দিকে খেয়াল রাখতে, তাই পরিবারের ভালো মন্দের দিকে খেয়াল রেখে যেটা আমার কাছে ভালো মনে হয় ঠিক সেই দায়িত্বটা আমি বেছে নিয়েছি। এখন তুমি স্পেসিফিক্যালি আমাকে বলো তুমি কোন দায়িত্বটার কথা বলছো? এই ফ্যামিলিতে আগে আমাদের সব ইনকামের টাকা, যত বিজনেস আছে সব কিছুর টাকা পয়সা আসতো বাবার কাছে। বাবার কাছ থেকে শিউলি টাকা পয়সা বুঝে নিয়ে তারপরে সংসারের খরচগুলো চালাতো। টোটাল জিনিসটা এভাবেই চলতো। তো শুনলাম এখন নাকি ফ্যামিলির সব ইনকামের টাকাও আপনার কাছে যাবে, তারপর আপনি নাকি সেই টাকা থেকে সমবন্টন করে সবাইকে খরচের টাকা দিবেন এবং সংসার চালাবেন। খুব স্বাভাবিক না এটা? আজকে শিলন্ডি চলে যাওয়ার পরে বাসায় একমাত্র আমি, যে তোমাদের সবার দায়িত্ব আমাকে মেনটেন করতে হচ্ছে, সংসারের দায়িত্ব আমাকে মেনটেন করতে হচ্ছে। কে কখন আসছে, কে কখন খাচ্ছে, কি খাবে না খাবে, বারবার ভাইয়ের কাছে টাকা চাওয়ার চাইতে পুরো টাকাটা আমার হাতে চলে আসলে কি অনেক ভালো না? এই জন্যই ভাইয়ের সাথে কথা বলে আমি এভাবেই জিনিসটা মেনটেন করছি, আর এটাই হচ্ছে, এখন এটাই হবে। এটা হবে বললে তো হবে না, ঠিক না? এই সংসারে তো একটা জিনিস অনেকদিন ধরে হয়ে আসছিল, তাই না? আপনি ফ্যামিলি চালাচ্ছেন ঠিক আছে, কিন্তু ইনকামের টাকা কেন আপনার কাছে থাকতে যাবে? ইনকামের টাকা বাবার কাছে থাকবে, আপনার যে যে টাকা দরকার, যে যে খরচের টাকা দরকার সেটা আপনি নিয়ে তারপর খরচ করবেন। দেখো তুমি আমার চাইতে সম্পর্কে অনেক ছোট, সো এই ব্যাপারে যেহেতু তো বললাম তোমার বাবা মানে ভাইয়ের সাথে আমার কথা হয়ে গেছে, আমার মনে হয় ফার্দার এই ব্যাপার নিয়ে কথাটা না বলা আমাদের বেটার। যেহেতু শিউলি আপার বিয়ে হয়ে গেছে, সংসারের দায়িত্ব নেওয়ার দায়ভার আপনার উপরেই আসবে, আপনি নেন, তাতে কোনো কমপ্লেন নেই, কোনো প্রবলেম নেই। হঠাৎ করে সিস্টেম ব্রেক করলে তো হবে না। আপনাকে যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে সিস্টেম অনুযায়ী থাকতে হবে, তা না হলে তো আপনি এই বাড়িতে থাকতে পারবেন না। তুমি আমাকে বলবে আমার কি করা উচিত কি করা উচিত না, অবশ্যই। এই ব্যাপারে ভাইয়ের সাথে আমার ক্লিয়ারলি কথা হয়ে গেছে। ভাই আমাকে বলেছে কোনটা আমার জন্য ভালো হয় কোনটা ভালো হয় না। তুমি প্লিজ ওর বাবার সাথে গিয়ে কথা বলো। তুমি আমি আর বাবার সাথে কি কথা বলবো? আমি আপনাকে বলছি ইসাক, কি হচ্ছে সব? ভাইয়া প্লিজ আপনি একটু থাকেন, থেকে শোনেন আপনার ছেলে আমার সাথে কি নিয়ে কথা বলছে। কি হয়েছে? ছেলে চিলিস এই তুমি ছোট মানুষ কেন ইন্টারফেয়ার করতেছ না? তুমি যাও কোন মিলে কাজ করো, যাও। তো জিপ যাতা বড় হয়ে গেছে। পারবে? আর ওই কেন কথা বলবে না? ওর রাইটস নেই, ওই তো ফ্যামিলি মেম্বার, ওই অবশ্যই। আরে কি আশ্চর্য, তোরা এগুলো কি শুরু করেছিস? বস্তি বাড়ি বদল হয়ে গেছে না? প্লিজ ভাইয়া আপনি আপনার ছেলেকে জিজ্ঞেস করেন ও কি নিয়ে আমার সাথে কথা বলছে, প্লিজ। আপনাকে বলে দিতে হবে না, আমি অবশ্যই বলবো। বাবা, আগে এই ফ্যামিলি সিস্টেম ছিল, আমাদের ফ্যামিলির সব ইনকাম, বিজনেসের টাকা পয়সা সব তোমার কাছে আসতো, সেখান থেকে শিউলি সংসার খরচের টাকা নিয়ে খরচগুলো চালাতো। এখন কেন সব বিজনেসের টাকা পয়সা সব ইনকামগুলো তার হাতে যাবে? এইটার তো ডিসিশন হওয়া উচিত। এটা তো বললেই হলো না সব টাকা তার হাতে যাবে, সে তারপরে খরচ করবে, সে তার মতো করে সবাইকে খরচ দেবে। এটা তো এভাবে হতে পারে না। কেন হতে পারে না? তাতে তোর সমস্যা কোথায়? তোর সমস্যাটা কোথায়? আমি ওকে বলেছি, আমি ওকে দায়িত্ব দিয়েছি যে এখন সব টাকা ওর হাতে যাবে, ও সংসার চালাবে। ছোট লোকের মতন এটা নিয়ে তোরা বাসার মধ্যে দুর্গালাম কাণ্ড ঘটিয়ে দিয়েছিস। হাজির তোরা আর যেন আমি কোনো সময় কখনো না দেখি ওর সাথে তোরা এরকম বেয়াদবি করছিস। ভাইয়া থাক, আপনি এত উত্তেজিত হয়ে যান, আপনি প্লিজ রুমে যান, আমি চা
ব্যাপার, তোমার আসতে এত দেরি হলো কেন? মানে এত দেরি কেন করলে তুমি? আমাদের তো সিজন যাচ্ছে, একটা শিপমেন্ট ছিল, চালান দিতে দেরি হলো। থাকো তুমি তোমার সেই শিপমেন্টটা চালান নিয়ে। এদিকে বাসায় কি হয়ে যাচ্ছে, কি অবস্থা, এগুলো তোমার জানার তো কোনো দরকার নেই। বাসা জাহান্নামে যাক, গোল্লাই যাক। কি হয়েছে? কি হয়েছে মানে? এই বাসার কোনো মানুষ তো ভদ্র না, সবাই অভদ্র। এতদিন ধরে তোমরা সব অভদ্র মানুষ পালতেছো। সরাসরি বলো না কি হয়েছে। কি হয়েছে বলবো? শুনতে পারবে কি হয়েছে? আজকে তো সবকিছুর মাত্রা ছাড়িয়ে গেছে। ইসহাক, আমি জানিও সবসময় আমার সাথে এরকম অভদ্রতা করে, কিন্তু আজকেও এত বেশি অভদ্রতা করেছে যে আমার তো মনে হচ্ছে বাসা থেকে আমি চলে যাই। কি করেছে সে? কি করেছে মানে? আরে ইসাক একটা ধীর স্থির ছেলে, সে তো কোনো হাঙ্গাটা আমার পছন্দই করতো না। মানে এই ছেলেটাকে নিয়ে তুমি কেন তো মাথা ব্যথা, আমি বুঝতে পারছি না। ওটা পাস্ট টেন্স। এখনো রুয়াবে তো বাসায় টেকাই যায় না। আমি শুধু ভাইয়াকে বলেছিলাম, ভাইয়া সব বাসার দায়িত্ব আমাকে দেন টাকা পয়সার দিক থেকে। ভাইয়া রাজি হয়েছে, ভাইয়া মেনে নিয়েছে। এটা ইসাকে সহ্য হচ্ছে না, তাই সবার সামনে ডেকে আজকে যে পরিমাণ অভদ্র ব্যবহার করলো আমার সাথে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। ভাগ্যিস বাসায় ভাইয়া ছিল, ভাই আমাকে সেভ করেছে, নাহলে হয়তো ইসাক আমাকে বাসা থেকে বের করে দিত। আমি তোমাকে আগেই বলেছি এসব ঝামেলা, না এসব দায়িত্ব তোমার নেওয়ার কি দরকার? এই যে দেখো এখন একটার পর একটা ঝামেলা হচ্ছে না। হ্যাঁ, তুমি দেখুন তাই বলবো আমাকে, কারণ তুমিও চাও যে আমি কোনো দায়িত্ব না নেই এই বাসায়। এই বাসায় তোমরা সবাই মিলে দায়িত্ব নিয়ে থাকো। কলুর বলো তুমি, আর গুড় খাচ্ছে তো অন্যজন। সারাদিন পর বাসায় এসে কথা বলো না তুমি এখন আমার সাথে। স্যার, জি স্যার, তোর সাথে আমার একটু কথা ছিল তোর চাচির বিষয়ে। আমি ওনাকে নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি চাই না যে তুমি তার সম্পর্কে আমাকে কিছু বলো। তোকে বলতে পারে না, আমি বলতে বলছি, তুই তো শুনবি। আমি ওনার সম্পর্কে কিছু শুনতেও চাই না। ওনার কথা শুনলে আমার কি ফিলিং হয় জানো? গরম সীসা কানের মধ্যে দিয়ে দিলে যেরকম ফিলিং হয় ওইরকম ফিলিং হয়। সো আমি চাই না ওনার ব্যাপারে কোনো কথা বলতে। তোর কি মনে হচ্ছে না তুই একটু বেশি অ্যারোগেন্ট হয়ে যাচ্ছিস? এটা মোটেও অ্যারোগেন্সি না। আগে সবাই বলতো, আমি শুনতাম, কোনো কিছু পাত্তা দিতাম না, কোনো কিছু চোখে দেখতাম না, কানেও শুনতাম না। কিন্তু এখন বলি, এটাকে যদি তুমি অ্যারোগেন্সি মনে করো তাহলে অ্যারোগেন্সি। একসাথে চলতে গেলে সবাইকে একটু রিজনেবল আচরণ করতে হবে, তাই না? তাহলে চলা যাবে না। আর আমার মনে হয় পরস্পরকে একটু বোঝার চেষ্টা কর। বুঝতে পারলে দেখা যাবে যে কোনো সমস্যা থাকবে না। শোনো, এই বিষয়গুলো আমাকে না বুঝিয়ে যাকে বোঝানো দরকার, যাকে নিয়ে বলছো তাকে গিয়ে বোঝাও, তারপর আমাকে বোঝাতে এসো। ঠিক আছে, তোরা যেটা ভালো মনে করিস। তোরা তো এখন বড় হয়েছিস, আমার তো কিছু বলার নেই। সাকাত মিয়া ফোন দিছিল না? হ্যাঁ না, আমার তো ফোন দিল, আমি কলম তুমি বাসায়। ও আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিবানে। দেও। তোর বউ কোনে? এখন আসে নাই? না, ও তো কলেজ পড়াচ্ছে না। পড়াচ্ছে? তুই চলে আসছিস আর ও আসলো না, কিরম কথা? আমার ক্লাস শেষ হয়ে গেছে, ওর ক্লাস শেষ হয় না, এক্সট্রা ক্লাস আছে না, পড়াতে হবে না। আচ্ছা, ও বউ হয়ে কেন কলেজে পড়াতে হবে বলতো দেখি? তুই কি কম কামাচ্ছিস? কলেজে পড়াচ্ছিস, বাইরে একটা কোচিং এ শেয়ার আছিস, আমি কামাচ্ছি, আল্লাহ কি আমাকে কম দিছে? ওর কেন পড়াতে হবি? আব্বা কথা যে কও, বুঝতে শুনে কও। একটা মাইয়ে মাস্টার্স পাস করিচ্ছে, মাস্টার পাস করে পড়ালেখা করে ঘরে বসে থাকবি নাকি? কাজ করা লাগবি না? আর ও তো বিয়ের আগে থেকে কাজ করে। না না, এটা আমার ভালো লাগতেছে না মোটেও। এ মানুষ শুনলে কবে কি বলবে যে আমাকে টাকা পয়সা কমে গেছে, এখন ঘরের বউ দিয়ে আমি চাকরি বাকরি করাচ্ছি। মান সম্মান কিছু থাকবে? কতদিন পরে সাওয়াল পাল হবি, সাওয়াল পাল দেখতে হবে না, ওদেরকে মানুষ করতে হবে না, ওটা ঘরে লাগবে না। সাওয়াল পাওয়াল হলি, সাওয়াল পালি না কাহিনীও পরে বোঝা যাবে না। অন কাজ করতেছে, কাজ করতে দাও। এটা হয় এখন কেন ইয়ে না ও? আচ্ছা ঠিক আছে, তোর কিছু কওয়া লাগবে না, যা করো আমি করছি। না তুমি কবা না, তুমি কিচ্ছু কবা না। কেন? আল্লাহর দোয়া লাগে, তুমি কিচ্ছু কথা কবা না।
ও ওর মতো থাকতে দাও। সাও পাল হলি, সময় হলি ও সব কিছু ম্যানেজ করে ফেলবে। তোমার সেবা যত্ন তো করতেছে নাকি? আম্মার সেবা যত্ন তো করতেছে নাকি? সবই তো করতেছে। ওই তো পড়াতে চায়, পড়াতে দাও। আরে কামটা আমার ভালো লাগতেছে ভাল লাগতেছে না, আপাতত এরকমই থাকো আব্বা। পারুল, তোমার শরীর মন ভালো আছে তো? বুঝতে পারছি তুমি এখন আমাকে কিছু নীতি বাক্য ছাড়বে। ঠিক আছে, ছাড়ো। আদর্শ লিপি নিয়ে কিছু কথা বলবে তো, তোমার নীতি বাক্য। কোনো সমস্যা নেই, বললো একটা কাজ করি, আমি কাগজ কলম নিয়ে আসি, নোট আউট করি 1 2 3 4 5। কেমন হয়? এভাবে কথা বলছো কেন? আমি তোমাকে কি বলতে চাই বা কি বলতে চাচ্ছি সেটা একটু শোনো। তুমি পুরো ব্যাপারটাকে একটা ইয়ার্কির পর্যায়ে নিয়ে যাচ্ছ। দেখো, আমি কোনো ব্যাপারকে ইয়ার্কির পর্যায়ে নিয়ে যাচ্ছি না। যেটা এই ফ্যামিলি সবার জন্য ভালো হয় আমি সবসময় সেটাই বলেছি, সেটাই করার চেষ্টা করেছি। এই ফ্যামিলির মানুষ যদি আমার কথা না বুঝতে চায়, আমার কিছু করার নাই। দেখো পারুল, এটাকে কোনোভাবে তুমি অন্যভাবে নিও না। সবাই মানে কমপ্লেন ঠিক না, আমি বুঝতে পারি। আমি তো এইটুকু বুঝতে পারি যে মানে তোমার বিহেভিয়ার প্যাটার্ন সবাই ঠিক করে গ্রহণ করতে পারছে না। আমার কথা হচ্ছে যে বি রিজনেবল, একটু রিজনেবল থাকলে সমস্যা কি? দেখো, তুমি যে আমার বিহেভিয়ার প্যাটার্ন আমাকে চেঞ্জ করতে বলছো, তার আগে তুমি তোমার সবচেয়ে প্রিয় মানুষগুলোর বিহেভিয়ার প্যাটার্ন চেঞ্জ করতে বলো। আর আমাকে বলছো বি রিজনেবল, না রিজনেবল হতে। তার আগে তুমি তোমার এই সব কাছের মানুষদের রিজনেবল হতে বলো, দেখবে আমি ঠিকই অনেক বেশি রিজনেবল হয়ে যাচ্ছি। দেখো, তুমি হচ্ছে ওদের সবার চেয়ে সিনিয়র, মানে সিনিয়র হিসেবে তোমার তো একটা রেসপন্সিবিলিটি আছে। বা ছোট মানুষ অনেক সময় অনেক কিছু না বুঝে করে ফেলতে পারে, তুমি শাসন করবে, তুমি আদর করবে, কিন্তু সেটাকে অবশ্যই তুমি তোমার ডিগনিটিটা রেখে কাজটা করবে। এমন কিছু করো না যাতে তোমার ডিগনিটি নষ্ট হয়। তোমার এই ফ্যামিলির মানুষজন কোন রেসপন্সিবিলিটি পালন করে? তুমি সকাল 8টায় ঘুম থেকে উঠে চলে যাচ্ছ আরতে, তুমি ফিরছো রাত 10টায়। তোমার এই বাসার মানুষজন তারা যাচ্ছে দুপুর 12টায় 11টায়, তারা ফিরছে বিকাল 5টার মধ্যে। ওরা তো খুব মজাই আছে। যা কষ্ট করার তুমি করছো, যা খাটনি তুমি খাচ্ছ, তাহলে রেসপন্সিবিলিটির কথা তুমি আমাকে কেন বলছো? তুমি কেন ওদেরকে বোঝাচ্ছ না? দেখো, আদর্শের সত্যের কোনো টাইম নেই। প্রত্যেকটা সময় তুমি যদি ডিসিপ্লিন হতে চলো, কোনো সমস্যা নেই। আর দায়িত্বের কথা বললে, কে কি দায়িত্ব পালন করলো বা করলো না, আমি কি করেছি বা করি নাই, সেটা নিয়ে ভাবছি না, সেটা মাথা ব্যথা নেই। আমার কথা হচ্ছে আমাদের এই পরিবারটার একটা আনন্দ আছে, সবাই মিলে থাকার একটা সুখ দুঃখ বেদনা নিয়ে আমরা থাকবো। এই পরিবেশটাকে প্লিজ নষ্ট করো না। যদি তোমার প্রয়োজন হয় একটু স্যাক্রিফাইস করার, সেটুকু স্যাক্রিফাইস করো, দেখবে যে আনন্দ পাবে, এর মধ্যে আনন্দ আছে। দেখো, তোমার যদি আজকে রাতের কোটা শেষ হয়ে থাকে আমাকে নীতি বাক্য ছাড়ার, তাহলে আমার মনে হয় আর বলো না, শেষ। কালকে সকালে আবার নতুন ভাবে লেসন শুরু করো। আমার এখন ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। আর তোমাকে একটা কথা ক্লিয়ারলি বলে রাখি, আমি আমাকে চেঞ্জ করব না। যদি চেঞ্জ হতে হয় তুমি তোমার মানুষগুলোকে চেঞ্জ হতে বলো। আমি আছি, আমি একদম ঠিকঠাক আছি, প্লিজ।